নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। জাগুন জাগুন পাড়ায় আগুন বাড়ে হু হু। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহর এখন জ্বলছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সান্টা আনা এবং সান ফ্রান্সিসকোতে। এই ক্যালিফোর্নিয়া রাজ্যে এই আন্দোলন শুরু। এই আন্দোলন কিসের বিরুদ্ধে? এই আন্দোলন হচ্ছে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বিরুদ্ধে, অর্থাৎ আমেরিকার এই মুহূর্তে যে অভিবাসন নীতি তার বিরুদ্ধে। কার আন্দোলন করছে? যে অবৈধ অনুপ্রবেশকারীরা। ঘটনাটা শুরু 6ই জুন। 6ই জুন যেমন একটা কর্মক্ষেত্র বা ওয়ার্ক প্লেস থেকে প্রথমে 44 জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো, তারপর গ্রেফতার করা হলো 77 জনকে আরেকটি ওয়ার্ক প্লেস থেকে। সেখান থেকে আন্দোলনের শুরু এবং এই আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়ল পুরো লস অ্যাঞ্জেলেস শহর জুড়ে। এখন এই আন্দোলনটা হচ্ছে ক্যালিফোর্নিয়া শহরে। কেন ক্যালিফোর্নিয়া শহরে সে প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম। আজ আমেরিকা জ্বলছে, কিন্তু আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গ একই কারণে জ্বলতে পারে। তার আগে প্রথমে দেখা যাক যে কিভাবে চলছে লস অ্যাঞ্জেলেস শহর। দেখুন, ডোনাল্ড ট্রাম্প আদা জল খেয়ে নেমেছেন অবৈধ অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসীদের তাদের দেশ ছাড়া করতে। তিনি তার প্রথম টার্মে যখন এসেছিলেন তখন এই চেষ্টাটা করেছিলেন, কিন্তু ততটা সফল হননি। কিন্তু এবার তার নির্বাচনী ইস্তাহারে পরিষ্কার লেখা ছিল যে আমেরিকায় অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াবো। কাজেই আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কি ভুল করছেন? দেখুন, অবৈধ অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক অপরাধ। এই আন্তর্জাতিক অপরাধকে যদি আজ আমরা সমর্থন করি সেটা অত্যন্ত অন্যায়। তার কারণ হচ্ছে, আমি নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাব কেন? পক্ষান্তরে আরেকটা কথা বলা যায়, মানুষ সব সময় চায় যে একটু ভালো থাকবো, একটু ভালো খাবো, একটু ভালো জীবনযাপন আমরা যাতে লাভ করতে পারি। সেজন্যই তারা অন্য দেশে পাড়ি দেয় বা অভিবাসী হয়। আমরা দেখেছি শুধু আমেরিকায় যাওয়ার একটা প্রবণতা প্রচণ্ড রকমের আছে। এমনকি আমাদের দেশ ভারতবর্ষে বাংলাদেশিরা যেভাবে অনুপ্রবেশ করেছে সেটাও কিন্তু লক্ষণীয়। তাই ট্রাম্প কিছু অন্যায় করেননি, হয়তো তার পদ্ধতিতে কোনো অসুবিধে হচ্ছে। ট্রাম্পের পদ্ধতিগত অসুবিধার পেছনে সবচেয়ে বড় কাজ করছে আমেরিকার দুটো আইন। সেই আইন দুটো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা অদ্ভুত জিনিস দেখি, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে এই ঝামেলাটা কেন। তার কারণ, ক্যালিফোর্নিয়া একমাত্র রাজ্য যারা ডেমোক্র্যাট শাসিত, তারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ দেয়, ঠিক সেভাবে। এবার ব্যাপারটা হচ্ছে, এই ক্যালিফোর্নিয়াতে হঠাৎ 2024-এর নভেম্বরে তারা একটি আইন পাস করে। সেই আইনটার নাম স্যাংচুয়ারি সিটি। স্যাংচুয়ারি সিটি বা অভয়ারণ্য শহর 2024 সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়া সরকার ঘোষণা করেছিল। তাতে যে কথা বলা আছে সেটা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারীরা তারা নিশ্চিন্তে থাকবে হচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্যে। তাদের বিরুদ্ধে দুম করে কোনো রকম পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। তারা তো শুধু ক্যালিফোর্নিয়াতেই থেমে থাকলো না, তারা ক্রমশই ছড়িয়ে পড়লো অন্যান্য শহরে। সমস্যা হলো আমেরিকানদের মূল সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, মনে করা যাক আমেরিকায় ঘন্টায় $12 করে যে সরকারি রেট আছে কাজ করার, সেই রেটটা এরা নামিয়ে দিল। অর্থাৎ এরা কাজ করলো $5, কেননা তাদের গায়ে তো অনেক কিছু। তো কাজেই সমস্যায় পড়লো হচ্ছে আমেরিকার সাধারণ জনগণ। কাজেই এদেরই রাখো। ফলে কি হলো, এরা অনেক কাজের মধ্যে জড়িয়ে গেল, কিন্তু আমেরিকানরা ক্রমশ বেকার হলো। এ জায়গায় আপত্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে উঠল।
হিংসাত্মক হয়ে ওঠার পরে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিলেন ইমিডিয়েটলি ন্যাশনাল গার্ড তিনি মোতায়েন করবেন এবং করলেন। তার ন্যাশনাল গার্ড কারা? ন্যাশনাল গার্ড হচ্ছে আমেরিকার যারা আগে আর্মিতে ছিলেন এবং আর্মি থেকে তারা কয়েক সপ্তাহের জন্য তারা দেশকে সার্ভিস দেন এবং তাদের দিয়ে তৈরি হয় ন্যাশনাল গার্ড। তারা আর্মির সব ট্রেনিং প্রাপ্ত। যখন পুলিশ কোনো কাজ পারে না তখন ন্যাশনাল গার্ডকে ডাকা হয় এবং ন্যাশনাল গার্ড হচ্ছে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত বলেই তারা অনেক বেশি এফিশিয়েন্ট। এই ন্যাশনাল গার্ডকে ডাকার পরে খেপে গেলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। গ্যাভিন নিউসম সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা করলেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে, অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আপনি ভাবুন তো, মুখ্যমন্ত্রী আমাদের দেশের, তিনি মামলা করছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের টম হুমান তিনি পরিষ্কার বললেন যদি এই জিনিস চলতে থাকে তাহলে গ্রেফতার করা হবে গ্যাভিন নিউসমকে এবং তার সমর্থন করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার গ্যাভিন নিউসমের সাথে চূড়ান্ত ঝামেলা চলছে কেন্দ্রীয় সরকার বা ফেডারেল গভর্নমেন্ট অফ আমেরিকার, কারণ ফেডারেল গভর্নমেন্ট অফ আমেরিকা ইতিমধ্যে 700 মেরিন বা সেনা নামিয়ে দিয়েছে যে এই জিনিস চলতে পারে না। এবার প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, মানুষের পুলিশের ওপরে আক্রমণ, এই যে প্রত্যেকটা জিনিস ঘটছে লস অ্যাঞ্জেলেসে, এটাকে সমর্থন করা আমেরিকানদের পক্ষে সম্ভব নয়। ফলে তারা চাপ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্প 700 মেরিন ইতিমধ্যে নামিয়ে দিয়েছেন এবং 500 মেরিন ইতিমধ্যে অপেক্ষায়। কাজেই ঝামেলাটা প্রচণ্ড রকমের লেগেছে। What do you make of the fact that he says you want a civil war on the streets of America? No, that's just the opposite. I don't want a civil war. A civil war would happen if you left it to people like him. এবং কোন দিকে ব্যাপারটা এগোচ্ছে সেটা এই মুহূর্তে দেখার জন্য আমাদের টিভিতে অপেক্ষা করতে হবে। কিন্তু আমেরিকার যে দুটি আইন, সেই আইনটা কিছুটা পরস্পর বিরোধী। একটা আইন পুরনো, তার ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প লড়ছেন, আরেকটা আইন তুলনামূলকভাবে পরে এসছে, সেটা নিয়ে লড়ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এইবার লড়াইটা কোথায় দাঁড়ায় দেখি, তার আগে এই দুটো আইন একবার দেখে নিই। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট শাসিত রাজ্যের সাথে ডোনাল্ড ট্রাম্প শাসিত ফেডারেল সরকারের সংঘাতের পেছনে আছে দুটি আইন। প্রথম আইনটার নাম হচ্ছে পজেস কমিটাস অ্যাক্ট। এটা 1878 সালে লাগু হয়েছিল। এই আইন বলছে যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনী রাজ্যের নীতিগত ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না, তাদের ভূমিকা রাজ্যের শাসকদের দ্বারা নির্ধারিত হবে। আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে কোনো রকম অস্ত্র প্রয়োগ করা যাবে না। অনেকটা আমাদের রাজ্য পুলিশের নেতৃত্বে ভোটের সময় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ হয় ঠিক সেরকম। দ্বিতীয় আইন ইনসারেকশন অ্যাক্ট 1807, এটা পুরনো। এই আইন আমেরিকার প্রেসিডেন্টকে গৃহ অশান্তি, বিশৃঙ্খলা, সরকারি সম্পত্তি ধ্বংস, আমেরিকার স্বার্থবিরোধী কোনো ঘটনা ইত্যাদির ক্ষেত্রে সামরিক বাহিনীকে নিযুক্ত করার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রথম আইনের ভিত্তিতে লড়ছেন গ্যাভিন নিউসম, গভর্নর ক্যালিফোর্নিয়া, এবং দ্বিতীয় আইনের ভিত্তিতে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট আমেরিকা। এই আইন দুটো থেকে একটা জিনিস বুঝতে পারলেন পরিষ্কার, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য কী এবং গ্যাভিন নিউসমের উদ্দেশ্য কী। গ্যাভিন নিউসমের উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশকারীদের রক্ষা করা এবং ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য অনুপ্রবেশকারীদের ভাগিয়ে দেওয়া। এই হচ্ছে মূলত দুটো উদ্দেশ্য। আমি এর সাথে পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত মিল পাই। কেন পশ্চিমবঙ্গের মিল পাই সেটা বলি। 2020 সাল থেকে বাংলাদেশ আইনি পথে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়া বন্ধ করেছে, কারণ প্রচুর টালবাহানা তারা করতো। কিন্তু সেই সময় একটা সুসম্পর্ক ছিল ভারত এবং বাংলাদেশ সরকারের, যার জন্য ব্যাপারটা সেদিকে গড়ায়নি। হয়তো সেটাও একইভাবেই চলতো, কিন্তু অতি সম্প্রতি যেটা দেখা গেছে সেটা হচ্ছে বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে ক্ষমতা। ওদিকে পাকিস্তানের সাথে ভারত একটি যুদ্ধে জড়িয়ে পড়েছিল, ফলে পাকিস্তান যেটা চাইছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ বা ইসলামী সন্ত্রাসবাদ।
এবার পাকিস্তানের ইসলামী সন্ত্রাসবাদকে ঠেকা দেওয়ার জন্যে ভারতকে অনেকগুলো স্টেপ নিতে হচ্ছে। তার মধ্যে একটা স্টেপ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশে আইএসআইও এসেছিল, আইএসআইকে নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার তারা বিভিন্ন সীমান্তে ঘুরেছে, সেই জিনিসগুলো কিন্তু তারা করেছে। এইবার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের স্লিপার সেল তারা কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে উঠেছে, অর্থাৎ ভারতে তারা যে কোনো মুহূর্তে কোনো রকম বিস্ফোরণ বা অন্যান্য অপকর্ম করতে পারে, ফলে অনেক বেশি সতর্ক হয়ে গেছে ভারত। আর ভারত আরেকটা জায়গা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারী, মূলত রোহিঙ্গা এবং বাংলাদেশি, তারা যেন না থাকে। ফলে সারা দেশে কিন্তু সতর্কতা জারি হয়েছে, এবং সতর্কতা জারি হওয়ার পরে যেটা দেখা গেছে সেটা হচ্ছে রাজস্থান, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, ওড়িশা, আসাম এবং ত্রিপুরায় এই ধরনের প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। আইনি পথে তাদের পাঠানোর সুযোগ কম, যেটা করছে সেটা হচ্ছে পুশব্যাক। পুশব্যাক কথাটা খুব সহজ। বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এক কথায় বলা যায় ছিদ্রযুক্ত বা পোরাস। এই পোরাস সীমান্তে যেটা হয়, ভাই তুমি যে পথে এসেছো সে পথে ফিরে যাও। ভারত কী করছে? ধাক্কা দিয়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দিচ্ছে। সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার পরে যেটা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন চিৎকার শুরু করেছে, না এর মধ্যে অনেকেই আমাদের নয়। ভারত বলেছে যারা তোমাদের নয় ভাই তাদের আমরা ফেরত নিয়ে নেবো, যারা ভারতীয় বলে আমরা ভুল করে পাঠিয়েছি ফেরত নিয়ে নেবো। কিন্তু এরকম ঘটনা কিন্তু এখন অবধি ঘটেনি। যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী বাস করে, অথচ পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে খুব বেশি অ্যাক্টিভ হয়েছে বলে আমাদের কাছে খবর নেই। যেটুকু আমরা দেখছি সেটা হচ্ছে টিভির পর্দায় একজন, দুজন, তিনজন টেলিভিশন চ্যানেলগুলো তারা আইডেন্টিফাই করে তারা তাদের মতন করে প্রচার করছে। কিন্তু এখানে সরকারি উদ্যোগ কতটা নেওয়া হয়েছে? 70টা আউটপোস্ট যেটা 2015 সালে বিএসএফ করতে চেয়েছিল, সেটা যদি আজকে করতে দিতে হতো, এই সংখ্যায় অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আসতো। বাংলাদেশ যতই চিৎকার করুক না কেন, অর্থনৈতিকভাবে তারা সত্যিকারের একটি ভিখিরি রাষ্ট্র, এবং এই ভিখিরি রাষ্ট্রে যে খেয়ে পড়ে বাঁচবো সেই সুযোগটা নেই, কাজ নেই, এবং তাদের জীবনযাত্রার স্টাইল অত্যন্ত খারাপ। যার জন্যে যে জিনিসটা হয়েছে, তারা এদেশে এসছে। এবং আমি নিজে চোখে দেখেছি এক একটা জায়গায় বাংলাদেশ কলোনি তৈরি হয়েছে। আমি উত্তরপ্রদেশে ইন্দিরাপুরমে ছিলাম, সেখানে দেখেছি একটা ঝুপড়ি ঘর ওরা টিন দিয়ে তৈরি করেছে, করার পরে সেখানে থাকে সারাদিন ধরে, যেমন ইটভাটা বা বিল্ডিং বা রাজমিস্ত্রির কাজ করে বা প্লাম্বারের কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। তারা বাংলাদেশে যে জীবনযাপন করতো তার থেকে তুলনায় ভালো আছে। কিন্তু আজ কী হয়েছে? আজ পুরোপুরি ভেঙে দিয়েছে সেই সেটেলমেন্টগুলো, এবং তাদের গ্রেফতার করে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে। কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থা কিন্তু শোচনীয়। পশ্চিমবঙ্গে যদি এই মুহূর্তে সরকারি উদ্যোগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করে না পাঠানো হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের জন্যে অত্যন্ত কষ্টের, দুঃখের এবং যন্ত্রণার হতে চলেছে। এই জায়গাটা আমরা বাঙালি হিসেবে সবসময় মাথায় রাখি, এটা আমাদের রাখা উচিত, এটা নিয়ে আমাদের কথা বলা উচিত যে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চাই না। ধর্ম নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশ থেকে যারা এসছে, সে হিন্দুই হোক,
বা মুসলমানই হোক, তাদের বিদায় করো। এইটা হচ্ছে সাধারণ মানুষের মনোবৃত্তি বাঙালির, এটা মাথায় রাখবেন। এটুকুই আজ, নমস্কার।